নমস্কার, আমি সৃজা। বিজেপির সরকার এ রাজ্যে ক্ষমতায় এসেছে 2 মাস, আর তারপর থেকেই একের পর এক বিনিয়োগের কথা বলা হচ্ছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। প্রথমে আমুলের কথা বলা হয়েছিল, খুব শিগগিরই আমুল আসছে বিনিয়োগের জন্য। তারপরেই আমরা যেটা বড় বিনিয়োগের কথা শুনছি সেটা লাক্স কোজি। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে লাক্স কোজিও তার সম্পূর্ণ ইউনিট চালু করে দেবে যা মনে হচ্ছে। ভালো কথা, খুবই ভালো কথা। এ রাজ্যে গত 15 বছর ধরে কোনো শিল্প ছিল না, সেক্ষেত্রে এ রাজ্যে শিল্প আসা ভীষণভাবে দরকার, কর্মসংস্থান তৈরি হওয়া ভীষণভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে এই যে বিনিয়োগগুলো আসছে এবং আগামীতেও আরো কয়েকটা বিনিয়োগের কথা রয়েছে, বড় বিনিয়োগের কথা রয়েছে, এবং এই বিনিয়োগ যে আসছে এটা এ রাজ্যের আগামী প্রজন্মের জন্য, যুবকদের জন্য খুবই ভালো। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আরবান এলাকায় মানে শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে বিজেপির সরকার। আমরা জানি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে ঘোষণা করেছেন যে জমির যে ঊর্ধ্বসীমা এতদিন পর্যন্ত ছিল সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে, তার ফলে বিনিয়োগের পরিমাণ বাড়বে। জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে বিনিয়োগের পরিমাণ কি বাড়বে না বাড়বে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে ঠিক কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছে এ রাজ্যের মানুষ, আসুন সেটা নিয়ে কথা বলি। এ রাজ্যে 1976 সালে এই জমির ঊর্ধ্বসীমা আইন লাগু করা হয়েছিল এবং সেই আইন অনুযায়ী বলা হয়েছিল যে আরবান এলাকায় মানে শহরাঞ্চলে একজন ব্যক্তি 500 বর্গ মিটার বা 7.5 কাঠা জমি নিজের আয়ত্তের মধ্যে, ক্ষমতার মধ্যে রাখতে পারবে, তার বেশি পারবে না। তার ফলে যেটা হচ্ছিল বা হয়েছিল সুবিধা সেটা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের এখতিয়ারের মধ্যে জমি রাখতে পারছিল। সেটা শিল্পের ক্ষেত্রে হতে পারে, সেটা রিয়েল এস্টেটে হতে পারে। আমাদের মাথায় রাখতে হবে যে শিল্প আমাদের এ রাজ্যে আসেনি 15 বছর, কিন্তু তার আগে বামফ্রন্ট সরকারের আমলে অসংখ্য শিল্প এসেছিল। সমশুল্ক নীতির সমস্যা ছিল, লাইসেন্স রাজের সমস্যা ছিল, কিন্তু তারপরেও 90-এর দশকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি নয়া শিল্পনীতি চালু করেছিলেন এবং সেই শিল্পনীতির প্রভাবে অসংখ্য বড় শিল্প এ রাজ্যে এসেছিল। আমি এখন শিল্পগুলোর নাম বলে সময় নষ্ট করতে চাইছি না, আপনারা জানেন বা যারা জানেন না তারা গুগল করলে পেয়ে যাবেন। তো গত 15 বছর ধরে এ রাজ্যে শিল্প আসেনি ঠিকই, এবং এ রাজ্যে শিল্পের প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন, এটাও খুবই সত্যি, কিন্তু তার মানে এটা হতে পারে না যে জমির ঊর্ধ্বসীমা, শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা তুলে দিয়ে সরকার জমি মাফিয়াদের হাতে এ রাজ্যটাকে তুলে দিতে চাইছে। প্রথম কথা হচ্ছে যে একটা শিল্প করতে কতটা পরিমাণ জায়গা লাগে তার একটা নির্দিষ্ট এস্টিমেট থাকে, সেই এস্টিমেট আমার আপনার পক্ষে জানা সম্ভব নয়। তো যারা এই শিল্পের জন্য যে সমস্ত পারমিশন নেন সেখানেই তার মধ্যেই এই এস্টিমেটটাও দেওয়া থাকে। তো এখন যে পরিমাণ দরকার জমি, তার থেকে অতিরিক্ত পরিমাণ জমি যদি নিয়ে নেওয়া হয়, দেখুন জমির পরিমাণ তো একটা নির্দিষ্ট, জমির পরিমাণ তো হুট করে বাড়ানো যাবে না, এটা তো আর ইলাস্টিক বা চুইংগাম নয় যে টানলে বাড়বে। তো এই নির্দিষ্ট পরিমাণ জমির মধ্যেই সবাইকে করে খেতে হবে, সবাইকে বাঁচতে হবে একসঙ্গে। তো এবার একজন ব্যক্তি বা একটা কর্পোরেট সংস্থা বা দুটো কর্পোরেট সংস্থা তাদের হাতে যদি অতিরিক্ত পরিমাণ জমি চলে যায়, যেহেতু জমির ঊর্ধ্বসীমা উঠে গেছে, তো এটা যদি চলে যায় তাহলে কিন্তু বাকি বিনিয়োগ মার খাবে, আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে এই যে একাধিপত্য, যেটা আমরা গোটা দেশ জুড়ে আম্বানি আদানির ক্ষেত্রে দেখি বা বলি, সেই একাধিপত্য এবার এ রাজ্যেও চালু হতে পারে শুধুমাত্র জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার কারণে। একজন শিল্পপতি প্রয়োজনের অতিরিক্ত জমি নিজেদের দখলে রাখতে পারেন এবং তার ফলে বাকি যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা মার খাবেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং যে সমস্যাটা ইতিমধ্যেই গোটা পৃথিবী ফেস করেছে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবী জুড়ে 2008 সালে রিয়েল এস্টেটের বাড়বাড়ন্তর জন্য যে একটা জমি সংকট এবং অর্থনৈতিক সংকট দুটোই এসেছিল, যে সমস্যা চীন পর্যন্ত ফেস করতে পারেনি, ওদের এই রিয়েল এস্টেটের ব্যবসা সম্পূর্ণভাবে ধসে পড়েছে এই মুহূর্তে। তো এখন যদি এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে, এর ফলে যারা রিয়েল এস্টেট কারবারি, যারা প্রমোটার, এবার যারা সরকারের কাছের লোক, তারা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ এই যে ঊর্ধ্বসীমাটা ছিল, অর্থাৎ 500 বর্গ মিটার বা 7.5 কাঠা, এবার এরা ইচ্ছা মতন
জমি আদায় করে নেবে সরকারের কাছ থেকে, এরা সরকারের কাছের লোক। তার ফলে দুটো সমস্যা হবে। এক, যারা সরকারের কাছের লোক নয় তাদের ব্যবসা মার খাবে, খুব স্বাভাবিক ব্যাপার, তারা জমি আদায় করতে পারবে না ওই পরিমাণ যে পরিমাণ জমি এই সরকারের কাছের লোকেরা আদায় করতে পারবে। আর দুই, যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র ধাক্কা খাবে। এখন যদি বিশাল বিশাল আবাসন হোক, বিল্ডিং হোক, মানে রিয়েল এস্টেটের যে কাজ আর কি, সেগুলোতে যদি শহর ভরে যায় তাহলে একদিকে জল জমার সমস্যা বাড়বে, আর দুই, এর ফলে কিন্তু সবুজায়ন নষ্ট হবে, অর্থাৎ আরো বেশি করে গাছ কাটা হবে। আমরা এমনিতেই জানি গোটা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। গ্রীষ্মকালে এ রাজ্যে তাপপ্রবাহ চলে, 40-42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায়। এখন এই যদি রিয়েল এস্টেটের রমরমা আরো বাড়ে, আরো বেশি করে ফ্ল্যাট, বিল্ডিং, আবাসন তৈরি হয়, তাহলে কিন্তু গাছ আরো কাটা হবে, সবুজায়ন ধ্বংস হবে এবং তাপপ্রবাহ বাড়বে। অর্থাৎ এই যে জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, এর ফলে কিন্তু আগামী দিনে খেসারত দিতে হবে আমাদের এ রাজ্যের মানুষকে, সেটা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আমাদের এ রাজ্যের যে জমি, সেই জমিটা কিন্তু ম্যাক্সিমামটাই চলে যাবে জমি মাফিয়াদের হাতে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তো ব্যবসা হোক, ব্যবসা হতে হবে, পুঁজিপতিদের দিয়ে ব্যবসা করাতে হবে, শিল্প আনতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, এগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই করতে হবে, কারণ গত 15 বছরের গ্যাপ হয়ে গেছে এ রাজ্যে। কিন্তু তার মানে এই নয় যে পুঁজিপতিদের, কর্পোরেটদের একেবারে খোলা ছুট দিয়ে দিতে হবে, তারা ইচ্ছা মতন জমি কিনবে, ইচ্ছা মতন ব্যবসা করবে, ইচ্ছা মতন রিয়েল এস্টেট বানাবে। তার ফলে একদিকে বাস্তুতন্ত্র ধ্বংস হবে, রাস্তায় জল জমার পরিমাণ কলকাতা শহরে একটু বৃষ্টিতে আমরা দেখেছি কেমন ডুবে যায়। এবার চারিদিকে যদি রিয়েল এস্টেটের রমরমা আরো বাড়ে, তাহলে সেই জল জমার পরিমাণ কিন্তু আরো বেশি বাড়বে, এবং যেটা বললাম যে এই রিয়েল এস্টেট তৈরি করতে গেলে গাছ কাটতেই হবে, তো তাপমাত্রা আরো বাড়বে। এবার আরো একটা সমস্যার কথা বলি, যেটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু আগামী দিনে হবে, ধরে রাখুন, হতেই পারে, সেটাও ধরে রাখুন। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আরবান এলাকায় জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে, তো এখনো পর্যন্ত রুরাল এলাকায় এখনো পর্যন্ত জমির ঊর্ধ্বসীমাটা তোলা হয়নি। এবার যদি রুরাল এলাকাটাতেও এই জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই পুঁজিপতি এবং রিয়েল এস্টেটরা, মানে যারা অ্যাকচুয়ালি জমি মাফিয়াদের মতন কাজ করে, সবাইকে বলছি না কিন্তু কিছু লোক তো অবশ্যই করে, তো তারা এবার কিন্তু ওই রুরাল এলাকাটায় থাবা বসাবে। এবং যেহেতু সরকারের কোনো এখতিয়ার নেই, যেহেতু ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে, তাই তারা ইচ্ছা মতন জমি নেবে। তার ফলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাবে। সিঙ্গুরের মাত্র ওইটুকুনি জমিতে 2 ফসলি না 3 ফসলি জমি ছিল, তাই সেটার জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল এবং সরকার পড়ে গেছিল, আমরা জানি। এখন এই নতুন সরকার এসে জমির ঊর্ধ্বসীমাটাই তুলে দিচ্ছে, অর্থাৎ 2 ফসলি জমি না 3 ফসলি জমি, সে নিয়ে কিচ্ছু মাথা ব্যথা করবে না এই কর্পোরেটরা, এই পুঁজিপতিরা, এবং অবশ্যই এই রিয়েল এস্টেট যারা চালায়, সেই রিয়েল এস্টেটের মালিকরা। তারা ইচ্ছা মতন কৃষি জমিও দখল করে নিতে পারে, এবং তার ফলে আমাদের এখানে কৃষিজ দ্রব্য যে উৎপাদন সেটা কমবে, এবং তার ফলে আমাদের এ রাজ্যের মানুষকে খাদ্য সংকটের সম্মুখীন হতে হবে, এবং এই রাজ্য থেকে যে সমস্ত শস্য রফতানি হয় তার পরিমাণ কমে গেলে আমাদের সরকারের ভাড়ারে যে পয়সাটা আসে, অর্থাৎ খাদ্যশস্য রফতানি করে যে পয়সাটা আসে, সেই পয়সাটা কমে যাবে। অর্থাৎ শিল্প আসছে, খুব ভালো কথা, শিল্প হোক, কর্মসংস্থান হোক, নিশ্চয়ই হোক, কারণ আমাদের এ রাজ্যে কর্মসংস্থানের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কর্মসংস্থানের নাম করে জমি মাফিয়াদের হাতে জমি তুলে দেওয়া হবে। তার মানে এই নয় যে কর্মসংস্থানের নাম করে সরকার কর্পোরেটের দালালে পরিণত হবে। এখন আরবান এলাকায় সেটা হয়েই গেছে অলরেডি। এবার যদি রুরাল এলাকাতেও এভাবে জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়, তাহলে আগামী দিনে আমাদের এই রাজ্য এক, পুরোটাই কর্পোরেটের দখলে চলে যেতে বসেছে, 2, বাস্তুতন্ত্র ধ্বংস হতে বসেছে, 3, যদি রুরাল এলাকাতে এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়, যেটার সম্ভাবনা প্রবল, তাহলে কিন্তু আমাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং আগামী দিনে এ রাজ্য খাদ্য সংকটের সম্মুখীন হতে চলেছে।